দ্বিতীয় দিন মুর্শিদাবাদ ভ্রমণের ট্যুর প্ল্যানটি করেন তাহলে অতি অবশ্যই এই মন্দিরটিকে আপনাদের লিস্টে রাখবেন। এই যে দেখুন, এই সোজা দরজা দিয়ে বেরোলে এই যে অপূর্ব সুন্দর একটি 3টি গম্বুজওয়ালা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন। সিরাজউদ্দৌলার অত্যন্ত প্রিয় পাত্রী 1757 সালে এই অদ্ভুত সুন্দর একটা টেরাকোটার মন্দির এইখানে প্রতিষ্ঠা করা হয়। এই দিকটা হচ্ছে সামনের দিকের দেওয়ালের কাজটা সব থেকে বেশি দারুণ সুন্দর সাজানো গোছানো। আমাদের হাতে যদি সময় থাকতো হয়তো আমরা এখানে আরেকটুখানি সময় কাটাতাম। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 16ই নভেম্বর 2024 আর আমি দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে ভাগীরথী নদীর পাশে। আমাদের আগের পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে কলকাতা থেকে মুর্শিদাবাদ আসবেন, মুর্শিদাবাদে কোথায় থাকবেন, প্রথম দিন মুর্শিদাবাদ ভ্রমণে কি দেখবেন, কত খরচ হবে তার সমস্ত তথ্য। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো দ্বিতীয় দিন মুর্শিদাবাদ ভ্রমণ করলে কি দেখবেন, কিভাবে ঘুরবেন, ভাগীরথীর পশ্চিম পাড়ে কি দেখার আছে, এমন কোন মন্দির যেগুলো এখনও আপনারা দেখেননি, জানেন না, তার সব কিছু মিলিয়ে খরচ কত পড়বে, সারা দিনটা কিভাবে কাটাবেন এবং এখান থেকে কিভাবে বাড়ি ফিরবেন সেই সমস্ত তথ্য। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকে মুর্শিদাবাদের দ্বিতীয় দিনের ভ্রমণের গল্প। ভালো গুড মর্নিং ফ্রম মুর্শিদাবাদ। আমরা মুর্শিদাবাদ আজকে দ্বিতীয় দিন ভ্রমণ করব আর আজকে আমাদের দ্বিতীয় দিনের মুর্শিদাবাদ ভ্রমণে আমরা যাচ্ছি ভাগীরথীর পশ্চিম পাড়ে। ভাগীরথীর পশ্চিম পাড় দর্শন ছাড়াও আমরা কিন্তু আজকে হাজারদুয়ারিও দর্শন করব, কারণ গতকাল ছিল শুক্রবার, তাই গত পর্বের ভিডিওতে আমরা হাজারদুয়ারি দেখতে পারিনি। সেই কারণের জন্য আজকে আমরা হাজারদুয়ারি এবং ভাগীরথীর পশ্চিম পাড় দর্শন করব। চলুন, আমাদের টোটো এসে গেছে, টোটোয় গিয়ে আজকে আমাদের ভ্রমণ শুরু করা যাক। আজকে দারুণ রৌদ্র করজ্জ্বল একটা দিন এবং আজকে 16ই নভেম্বর 2024। আমরা কিন্তু আজ যিশুদার সাথে ঘুরছি না, যিশুদার একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে, তাই উনি চলে গেছেন সেই কাজে, কিন্তু উনি একজন কাকুকে পাঠিয়ে দিয়ে গেছেন। আজকে এই কাকুর সাথেই ঘুরবো। কাকু, আপনার নামটা কি? আমির হোসেন কাকুর সাথে আজকে আমরা ঘুরে দেখব ভাগীরথীর পশ্চিম পাড় এবং হাজারদুয়ারি। সাথে থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আচ্ছা, আর এটা হলো খালি ও না, আপনার খালি 40 টাকা। এবার আমরা শাহানগর ফেরিঘাটের ফেরিতে উঠবো। আর এই ফেরিটা আমার অদ্ভুত লাগে, দুটো নৌকাকে জুড়ে তার উপরে বাঁশের পাটাতন তৈরি করে এইভাবে সাইকেল, বাইক, টোটো, ভ্যান সব কিছু নদী পারাপার করে। আগের বারেও যখন এসেছিলাম এটা আমার খুব মজা লেগেছিল দেখে, এখনও সেই একই সিস্টেম অব্যাহত রয়েছে দেখছি। আচ্ছা, আর এখানে আমরা যেহেতু একবারই যাব, আমরা কিন্তু এদিক দিয়ে ফিরবো না, আমরা ফিরবো অন্য দিক, মানে জিয়াগঞ্জের ঘাট থেকে। সেই জন্য আমাদের টোটো সমেত সব মিলিয়ে 40 টাকা ভাড়া পড়লো এই খেয়াঘাট পেরোনোর জন্য। ব্যবস্থাও রয়েছে, অবশ্যই মনে রাখবেন মানে পেট্রোল লাগে না, লাইসেন্স লাগে না। লালবাগ শহরে আমরা এখন ভাগীরথীর ওপর থেকে ক্রস করছি
একটুখানি সময় লাগে। আর তার মধ্যে এই একটা বোনের সাথে আলাপ হয়েছে, ও আমার চ্যানেলের নাম জানতে চাইলো। ওর কাছে ফোন নেই, 8-এ পড়ে। তোমার নামটা কি? সুদেশনা, 8-এ পড়ে। ও চ্যানেলের নাম জানতে চাইলো, লিখে নিল হাতে আমার চ্যানেলের নাম। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি। ঠিক আছে, ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো। আমরা এদিকের ঘাটেই চলে এসেছি। 2-3 মিনিটই সময় লাগে, একদম সরু এই ভাগীরথীর জায়গাটা। ঘাট পেরিয়ে এখন আমরা খোশবাগের দিকে যাচ্ছি। আর ফেরিঘাট থেকে খোশবাগের দূরত্ব প্রায় 2 কিলোমিটার মতন। এই পাড়াটার মধ্যে থেকে যে যাচ্ছি, এখানে রাস্তাটা একটু খারাপ, কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে দুদিকে। আমরা চলে এলাম ইতিহাস প্রসিদ্ধ স্থান খোশবাগ দর্শন করতে। আমাদের আজকের প্রথম স্পট এই হলো খোশবাগের প্রধান দরজা। আচ্ছা, এই খোশবাগ কথার অর্থ হচ্ছে খুশির বাগ বা খুশির বাগান, আনন্দ বাগিচা। তবে এইখানে এখন বর্তমানে আনন্দ বাগিচার আনন্দ অবশিষ্ট নেই। এটা আসলে একটি মসজিদ এবং সমাধিস্থল। এখানেই রয়েছে নবাব সিরাজদৌল্লা, তার দাদু আলীবর্দী খান এবং তাদের পরিবারের বহুজনের সমাধি, এবং তার সাথে রয়েছে নবাব আলীবর্দী খাঁয়ের প্রতিষ্ঠিত একটি খুব সুন্দর মসজিদ। এই খোশবাগে একটা সময় 108 রকমের গোলাপ চাষ করা হতো, এবং এটি ছিল নবাব আলীবর্দী খাঁয়ের ভীষণ প্রিয় একটি জায়গা। সেই গোলাপ বাগানে উনি প্রায় রোজই আসতেন এবং এই মসজিদে উনি নামাজ পড়তেন। কিন্তু তারপর যখন পলাশির যুদ্ধে সিরাজদৌল্লাকে মির্জাফর হত্যা করেন এবং তারপরে তাকে এখানে সমাধিস্থ করা হয়, তখন সেই খোশবাগ বা খুশির বাগ এই সমাধিস্থলে বা এই একটা দুঃখের বাতাবরণ যুক্ত অঞ্চলে পরিণত হয়। সদর দরজা বা প্রধান দরজা দিয়ে ঢুকে প্রথমেই যে দরজাটা দেখবেন পুরোটা পাঁচিল দিয়ে ঘেরা একটা চত্বর রয়েছে। এই চত্বরের মধ্যে যদি আপনারা প্রবেশ করেন, এখানে দেখবেন 3খানি সমাধি রয়েছে। এই 3টি সমাধির প্রথম যে সমাধিটা আপনাদের সামনে আসবে একদম দরজার সামনে, এটি হলো আলীবর্দী খাঁয়ের স্ত্রীর সমাধি, যার নাম সাইফুন্নিসা বেগম। এবার এখান থেকে দেখবেন একটা বর্ডার করা রয়েছে, সেই বর্ডার ক্রস করে এদিকে রয়েছে 2টি সমাধি। এটি হলো ঘসেটি বেগম বা মেহেরুন্নিসার সমাধি, যিনি ছিলেন সিরাজদৌল্লা, নবাব সিরাজদৌল্লার বড় মাসি, এবং তার পাশে রয়েছে সিরাজদৌল্লার মা আমিনা বেগমের সমাধি। এই যে 3টি মহিলার সমাধি এরকম পাঁচিল দিয়ে ঘিরে রাখা রয়েছে, তার প্রধান কারণ হলো তখনকার দিনে মহিলাদের খোলা স্থানে কবর দেওয়া হতো না, এবং এনারা যেহেতু ছিলেন সমাজের সম্মানীয় 3জন মহিলা, সেই কারণের জন্যই তাদের সমাধিস্থলটাকে এরকম পাঁচিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এবার এই দরজা দিয়ে আমরা আরেকটি গার্ডেন এরিয়াতে চলে এলাম। এই গার্ডেন এরিয়ার ডান দিকে রয়েছে বেশ কয়েকটি সমাধি একসাথে। এবার ওই জায়গাটা আগে আমরা দর্শন করব, তারপর আবার আমরা সোজা যাব। পলাশির যুদ্ধে সিরাজদৌল্লা পরাজিত হবার পর যখন ভগবান গোলা হয়ে নদী পথে পশ্চিমে চলে যাচ্ছিলেন ছদ্মবেশ ধারণ করে, সেই সময় মির্জাফরের পাঠানো কিছু লোক তাকে ধরে নিয়ে আসেন এবং ওই নিমক হারাম দেউরিতে, যেটা আমাদের গত পর্বের ভিডিওতে দেখিয়েছি, সেইখানে ওনাকে বন্দি করেন। এবং সেই দিন ওনার সাথে 17 জন পারিষদ দেখা করতে এসেছিলেন, যারা ছিলেন সিরাজদৌল্লার শুভাকাঙ্ক্ষী। তাদেরকে রাত্রিবেলা খাবার নিমন্ত্রণ করা হয় মির্জাফরের কাছে। সিরাজদৌল্লার মূল হত্যাকারী মির্জাফরের পুত্র মিরন রাত্রিবেলা এই 17 জন পারিষদের খাবারে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করেন, এবং সেই 17 জনের সমাধি রয়েছে এই জায়গায়। এনাদের মধ্যে এই যে 2টি সমাধি এরকম উঁচু জায়গায় রাখা হয়েছে, কারণ ওই 17 জনের মধ্যে এনারা 2 জন ছিলেন সবথেকে বেশি সম্মানীয়, তাই তাদেরকে উঁচু জায়গায় এইভাবে সমাধিস্থ করা হয়েছে। এখন আপনারা যে সমাধিটি দর্শন করছেন, এটি হলো একজন মাঝির সমাধি। এই মাঝিকে এখানে সমাধিস্থ করা হয়েছিল, তার মূল কারণ হলো সিরাজদৌল্লা যখন ছদ্মবেশে নদীপথে পার হয়ে যাচ্ছিলেন, সেই সময়ে এই মাঝি
1000 টাকার বিনিময়ে মির্জাফরের কাছে সিরাজদৌল্লাকে ধরিয়ে দেন। কারণ মির্জাফর এবং তার অনুচরেরা ঘোষণা করেছিলেন যে সিরাজদৌল্লাকে যে ধরে এনে দিতে পারবে তাকে 1000 টাকা দেওয়া হবে। এবং 1000 টাকা দিয়ে যখন উনি ধরিয়ে দেন তখন রবার্ট ক্লাইভ, যিনিও সিরাজদৌল্লা হত্যার একজন প্রধান কুচক্রী, তিনি বলেন যে 1000 টাকার বিনিময়ে তুমি যখন সিরাজদৌল্লাকে ধরিয়ে দিতে পেরেছো তাহলে তুমি আমাদের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারবে। সেই কারণেই ওনাকে মেরে এইখানেই সমাধিস্থ করে দেওয়া হয়। এবার এইখানে আমরা যে মূল এইখানকার দালান, সেই 12 দুয়ারি বা 12 দরজার ঘরটিতে প্রবেশ করব। এইখানকার এই খোশবাগের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রধান দরজা দিয়ে যদি আপনি প্রবেশ করেন সেখান থেকে এই প্রত্যেকটি দরজা কিন্তু সমান্তরালে রয়েছে। প্রধান দরজা থেকে সোজা তাকালেই মসজিদের দিকে দেখা যায়। যেমন এই 12 দুয়ারি ঘরটার মধ্যে প্রবেশ করলে প্রথমেই যে দুটো সমাধি আপনারা দেখতে পাবেন, যে সমাধির মাথার উপরে এরকম আরবি ভাষায় খোদাই করা আছে, এটি হলো বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার সমাধি। এবং ঠিক নবাবের পায়ের কাছে যে সমাধিটি রয়েছে এটি হলো নবাবের স্ত্রী লুৎফুন্নেসা বেগমের সমাধি। লুৎফুন্নেসা বেগমের পাশে তার বান্ধবীর একটি সমাধি রয়েছে এবং তার ঠিক ওপরে নবাব সিরাজদৌল্লার সমাধির পাশে রয়েছে তার ভাইয়ের সমাধি। এবং ইনি কিন্তু নিজের ভাই নয়, ওনার পাতানো ভাই, তার সমাধি। এবং নবাব সিরাজদৌল্লার সমাধির ঠিক ডান পাশে এই বড় যে কালো পাথর দিয়ে সমাধিটি করে দেওয়া রয়েছে এটি হলো সিরাজদৌল্লার দাদু আলীবর্দী খানের সমাধি। একদম এই খোশবাগের মাঝখানে মধ্যবর্তী অঞ্চলে যে সমাধিটি রয়েছে মূল, এটি হলো আলীবর্দী খাঁয়ের সমাধি। এবং আলীবর্দী খাঁয়ের যে ইচ্ছা ছিল ওনার প্রিয় মসজিদের সামনে ওনাকে সমাধিস্থ করা হোক, সেই কারণের জন্য আপনি দরজার স্ট্রাকচারটা দেখতে পাবেন। এখান থেকে কিন্তু সোজা আপনি মসজিদ দর্শন করতে পারবেন, একদম সোজা দরজাটা রয়েছে। এই যে দেখুন, এই সোজা দরজা দিয়ে বেরোলে এই যে অপূর্ব সুন্দর একটি 3টি গম্বুজওয়ালা মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো আলীবর্দী খাঁয়ের প্রিয় সেই মসজিদ। এবার আমরা এই সমাধিস্থল থেকে নেমে সোজা চলে যাচ্ছি যে মসজিদটি দেখালাম সেই মসজিদের কাছে। মসজিদের একেবারে সামনে সমাধিস্থলের দরজা এবং মসজিদের প্রধান দরজার সামনে মাঝ বরাবর রয়েছে এই বড় একটা চৌবাচ্চা টাইপের বা পুল টাইপের জায়গা। এই জায়গাতে কিন্তু সবসময় জল থাকতো এবং সেই জলে এখানে যে 108 রকমের গোলাপের বাগান ছিল সেই গোলাপের পাপড়ি ফেলে রাখা হতো। সেই জলে নবাব আলীবর্দী খাঁ তার হাত মুখ ধুয়ে তবেই উনি এই মসজিদে প্রত্যেক দিন নমাজ পড়তে যেতেন। এই মসজিদে ঢোকার 3টে দরজা রয়েছে। 3টের মধ্যে মূল দরজা হলো মাঝখানের দরজাটি, দুপাশে দুটো ছোট দরজা রয়েছে। সাদা রঙের 3 গম্বুজের অপূর্ব সুন্দর খিলানযুক্ত এই মসজিদ কিন্তু খোশবাগের অন্যতম একটি দর্শনীয় স্থান, যদিও এই মসজিদের মধ্যে বর্তমানে দর্শনার্থীদের প্রবেশ করতে দেওয়া হয় না। খোশবাগ থেকে বেরিয়ে যাওয়ার আগে এইখানের যে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা তার স্ত্রী লুৎফুন্নেসা বেগমের কথা বলে এখান থেকে বেরিয়ে যাব। তার স্ত্রী লুৎফুন্নেসা অনেক কম বয়সে স্বামীকে হারালেও সারা জীবন উনি স্বামীকে কখনো ভুলতে পারেননি এবং ওনার জীবদ্দশায় এই সিরাজদৌল্লার সমাধির কাছে খোশবাগেই উনি একটি কুটির করে থাকতেন এবং মাসিক 11 টাকার বিনিময়ে পুরো খোশবাগের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। এবং আপনাদেরকে তো দেখালাম যে মৃত্যুর পরেও উনি সমাধিস্থ হয়েছেন সিরাজের পায়ের নিচে। এর থেকেই বোঝা যায় যে স্বামীর প্রতি উনি কতটা ভালোবাসা এবং কতটা প্রেম ছিল ওনার। হেয়া থেকে নেমে যে রাস্তা ধরে আমরা খোশবাগের দিকে গেছিলাম সেই এলাহিগঞ্জের রাস্তা ধরেই এখন আমরা আবার খোশবাগ থেকে রশনিবাগের দিকে যাচ্ছি। খোশবাগ থেকে এই রশনিবাগের দূরত্ব 3.2 কিলোমিটার। আমাদের রাস্তাটা খারাপ হওয়ার জন্য সময় একটু বেশি লাগছে, মোটামুটি 10-12 মিনিটের মধ্যে আশা করি আমরা পৌঁছে যাব। আমরা রশনিবাগের কাছেই চলে এসেছি, একদম প্রায় 10-12 মিনিট সময় লাগলো আমাদের ওখান থেকে আসতে। আরও 3-4 মিনিট কম লাগতো যদি রাস্তাটা ভালো থাকতো। আমরা চলে এসেছি রশনিবাগে এবং এখানে প্রবেশ করে ফেলেছি। খোশবাগ এবং রশনিবাগ এই দুটোতেই কোনো প্রবেশ মূল্য লাগে না। খোশবাগ খোলে সকাল 9টার সময়, রশনিবাগও খোলে ওই রকমই সময়। এই রশনিবাগ মূলত সুজাউদ্দিন খানের সমাধির জন্যই বিখ্যাত। এবার সুজাউদ্দিন খান কে? সুজাউদ্দিন খান হলেন যে নবাব মুর্শিদ কুলি খাঁ
তার জামাতা এবং আজিমুন্নিসা বেগম অর্থাৎ যার জীবন্ত সমাধি কালকে আমরা দেখেছি ভাগীরথীর পূর্ব পারে, ওনার স্বামী সেই সুজাউদ্দিন খানের সময়কাল ছিল বা রাজত্বকাল ছিল 1725 থেকে 1738 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবং সেই সময়ের মধ্যেই উনি এইখানে একটি মসজিদ স্থাপন করেন এবং এইখানে এই রশনি বাগ বা আলোর বাগান প্রতিষ্ঠা করেন। ওনার মৃত্যু হয় 1743 খ্রিস্টাব্দে এবং তারপর ওনাকে এই রশনি বাগেই সমাধিস্থ করা হয়। সেই কারণের জন্যই এটি ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এবং অবশ্যই ভাগীরথীর পশ্চিম পাড়ে যদি আপনারা আসেন সেক্ষেত্রে এই স্থান দর্শন করে যেতে ভুলবেন না। এখন আমরা দেখছি সুজাউদ্দিন খানের সমাধিস্থল বা সমাধিক্ষেত্র এবং ঠিক তার পাশে এই যে মসজিদটি দেখা যাচ্ছে এটি সুজাউদ্দিন খান দ্বারা নির্মিত রশনিবাগের মসজিদ। দেখুন 3টি গম্বুজ দিয়ে খিলানযুক্ত এরকম অদ্ভুত সুন্দর একটি মসজিদ এবং তার পাশে এই দিকে দেখুন যে চূড়াটি দেখা যাচ্ছে ওটি কিন্তু একটি শিব মন্দিরের চূড়া। এটা কিন্তু এই রশনিবাগে একেবারেই অন্য রকম একটা ব্যাপার যে এখানে মন্দির এবং মসজিদ একদম পাশাপাশি রয়েছে। প্রকৃতির এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম হীরাঝিল প্রাসাদের দিকে। এই রাস্তায় চলে গেছে পাড়ার মধ্যে থেকে হীরাঝিল প্রাসাদের দিকে। দেখুন এই পর্যন্তই টোটো আসবে, মেন রোড থেকে ডান দিকে বেঁকে ওই 150 থেকে 200 মিটার মতন ঢালাই বাঁধানো রাস্তা আছে। ওই রাস্তার শেষে এইখানে একদম মেঠো রাস্তা গ্রামের বাড়িগুলোর মধ্যে থেকে, এইটুকু আপনাকে পায়ে হেঁটে যেতে হবে। আমরা চলে এসেছি হীরাঝিল প্রাসাদে, কিন্তু প্রাসাদ বলতেই যেটা আপনাদের মানসচক্ষে আসছে এখানে কিন্তু সেরকম কিছুই আপনারা পাবেন না। এই চত্বর হচ্ছে এই হীরাঝিল প্রাসাদ চত্বর। আপনাদের মনে হতে পারে যে এই হীরাঝিল প্রাসাদে যাচ্ছি করে এখানে কেন নিয়ে আসলো সম্পিতা এই বাঁশবাগানের মধ্যে। তার কারণ হচ্ছে এখানে আসল যে নবাব সিরাজদৌল্লার তৈরি প্রাসাদ হীরাঝিল প্রাসাদ সেটি ছিল এই জায়গায়। অনেকে মনে করেন যে হাজারদুয়ারি হয়তো নবাব সিরাজদৌল্লার বানানো, কিন্তু আদতে তা নয়। তিনি থাকতেন এইখানে হীরাঝিল প্রাসাদে এবং যে ভাগীরথী নদী এখান থেকে বয়ে যাচ্ছে সে নদীর গতিপথ পরিবর্তনের ফলে সেই প্রাসাদ পুরোপুরিভাবেই ধ্বংস হয়ে নদী বক্ষে তলিয়ে যায়। এখন এই জায়গায় প্রাসাদের কিছু ভগ্নাবশেষ, সামান্য কিছু পাঁচিলের টুকরো এইগুলো আছে। আর এইখানে সিরাজদৌল্লার হীরাঝিল প্রাসাদের স্মৃতির উদ্দেশ্যে এই একটি শহীদ বেদি টাইপের করে দেওয়া হয়েছে এবং চারপাশটা বোর্ড দিয়ে আমি দেখছি বেশ সংরক্ষণ করা হয়েছে। আস্তে আস্তে এই জায়গাটিকে হয়তো সংস্কার করে কিছু একটা আরও ভালো পর্যটন স্থল হিসাবে তৈরি করার চেষ্টা চলছে। এই জায়গাটির নাম এনারা দিয়েছেন সিরাজ উদ্যান। এখান থেকে দেখুন এই সামনের যে বড় গার্ডেন বা বাগান এরিয়াটা, এই বাঁশ বাগান আর মাঝখানের ফাঁকা জায়গা, এই পুরো জায়গাতেই কিন্তু প্রাসাদ ছিল। দেখুন এইখানে এই যে ভগ্নাবশেষগুলো দেখা যাচ্ছে মনে করা হয় এগুলি হচ্ছে সিরাজদৌল্লার প্রাসাদ বা হীরাঝিল প্রাসাদের ছাদের অংশ বা পাঁচিলের অংশ এবং এইটুকুই কিন্তু এখানে আসলে দেখা যায় প্রাসাদের অংশ হিসাবে। বাকিটা এর ঠিক পাশেই যে নদী রয়েছে একদম উল্টো দিকে, সেই নদী গর্ভেই চলে গেছে বলে মনে করা হয়। হ্যাঁ, এইখান থেকে যদি আপনারা নদীর ঘাটের দিকে আস্তে আস্তে নেমে যান ওখানে আরও কিছুটা ধ্বংসাবশেষ আপনারা দেখতে পেয়ে যাবেন। প্রায় 300 মিটার এই জায়গাতে রয়েছে। এই যে আসল প্রাসাদ তার ধ্বংসাবশেষ নদীর একদম পার থেকে দাঁড়িয়ে এতটুকুনি দেখা যায়, এর বেশি অরিজিনাল যে প্রাসাদ তার কিছু আপনারা দেখতে পাবেন না। তবে এটা দেখে ভালো লাগছে যে এই জায়গাটিকে সংস্কার বা সংরক্ষণ করার চেষ্টা চলছে। আশা করা যায় অদূর ভবিষ্যতে এটি একটি সুন্দর গার্ডেনে পরিণত হবে এবং অন্যতম একটি পর্যটন স্থল হিসাবে মুর্শিদাবাদে পরিচিত হবে। আচ্ছা, এই যে হীরাঝিল প্রাসাদ, এই হীরাঝিল প্রাসাদের নাম কিন্তু এসেছিল হীরাবাইয়ের থেকে। হীরাবাই ছিলেন সিরাজদৌল্লার অত্যন্ত প্রিয় পাত্রী। আমাদের আগের পর্বের ভিডিওতে আমি দেখিয়েছি নসিপুর রাজবাড়িতে সেই হীরাবাইয়ের নাচের দালান, সেই নর্তকীর নাম অনুসারে কিন্তু এইখানে হীরাঝিল প্রাসাদ তৈরি করা হয়েছিল।
এবারে আমরা আসছি জগৎবন্ধু ধামে। জগৎবন্ধু ধামের পিছনের গেটের পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এসে এখন আমরা একদম জগৎবন্ধু ধামের সামনে চলে এসেছি। হিরাঝিল প্রাসাদ থেকে এই জগৎবন্ধু ধামের দূরত্ব 1 কিলোমিটার। আমাদের ওই মিনিট 5 মতন সময় লাগলো। আর এখন ঘড়িতে 11:15। আমরা চলে এসেছি ডাহাপাড়ায় অবস্থিত খুব সুন্দর একটি হিন্দু মন্দির জগৎবন্ধু ধামে। এই ডাহাপাড়াতেই জন্মেছিলেন শ্রী জগৎবন্ধু সুন্দর নামে এক ব্যক্তি, এবং তিনি নিম্ন যে শ্রেণীর হিন্দু তাদের সবসময় খুব পাশে থাকতেন, তাদের সাহায্য করতেন, এবং সেই কারণেই উনি জগৎবন্ধু হিসাবে খ্যাত হয়েছিলেন। উনি সাম্প্রতিককালে এই মন্দির প্রতিষ্ঠা করেন। চলুন মন্দিরের ভিতরটা একবার দর্শন করে আসি। জগৎবন্ধু ধামে প্রত্যেক দিন বেলা 12:30 পর্যন্ত ভোগ প্রসাদ বিতরণ করা হয়। জগৎবন্ধু ধাম থেকে ডাহাপাড়া ধাম রেলগেট পেরিয়ে আমরা এখন এগোচ্ছি মুর্শিদাবাদের আরও একটি উল্লেখযোগ্য স্থান কিরিটেশ্বরী মন্দিরের দিকে। জগৎবন্ধু ধাম থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে অবস্থিত আমরা এখন চলে এসেছি কিরিটকণা গ্রামে অবস্থিত কিরিটেশ্বরী মাতার মন্দিরে। এই মন্দিরটি 51 সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ তো বটেই, এবং এর একটি একদম সাম্প্রতিককালে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো 2023 সালের সেপ্টেম্বর মাসে সমগ্র দেশের মধ্যে এটি সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে। এবং আমাদের মনে রাখতে হবে, এই পর্যটন গ্রামের তকমার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল 31টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 795টি গ্রাম। তার মধ্যে বিজয়ী হয়েছে এই কিরিটেশ্বরী মন্দির এবং গ্রাম। এই মন্দির আমরা আগেও দর্শন করেছি। আমার ডান দিকে এই যে মন্দিরটা দেখছেন, যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এটি ছিল মূল মন্দির। প্রায় 900 থেকে 1000 বছরের পুরনো সেই মন্দিরটি আর আমরা দেখতে পাবো না। মানে আগের বারে যখন এসেছিলাম সেই মন্দিরের ছবি আমি দিয়ে দিলাম সাইডে, দেখতে পাবেন যে কি অসম্ভব সুন্দর একটা গঠন শৈলী, এবং তার মধ্যে যে একটা ঐতিহাসিক তাৎপর্য সেটা ছিল, সেটা একেবারেই ধ্বংস করে ফেলা হয়েছে। সেখানে এই নতুন মন্দিরটিকে নির্মাণ করা হচ্ছে। আর তার পাশে তো যে মন্দিরে এখন নিত্য পুজো হয় সেই মন্দিরটা রয়েছেই। যেহেতু আজকে শনিবার প্রচুর কোলাহল, সেজন্য আমরা একটু এই দিকটাতে এসে ভিডিওটা করছি। এরকম ছোট ছোট বেশ কয়েকটি মন্দির রয়েছে। মনে করা হয় যে দেবীর কিরিট বা মাথার মুকুট পড়েছিল, সেই কারণেই এটিকে 51 সতীপীঠের একটি সতীপীঠ হিসাবে মনে করা হয়, এবং দেবী মুকুটেশ্বরীও বলে এই দেবীকে সম্বোধন করা হয়। আসল মন্দিরটি 1405 সালে ধ্বংস হয়ে যায়, এবং এই যে বর্তমান মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 19 শতকে লালগোলার রাজা দর্পনারায়ণ পুনর্নির্মাণ করেন। এখন আমরা গুপ্ত মন্দিরের দিকে যাচ্ছি। এই গুপ্ত মন্দিরটা কি জিনিস সেটা ওখানে গিয়েই আপনাদেরকে বলবো। এই যে এখন আমরা চলে এসেছি গুপ্ত মন্দির প্রাঙ্গণে। এই হলো কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির। এখানে আমরা প্রবেশ করলাম। আসলে এটিকে গুপ্ত মন্দির বলা হয় কারণ মূল যে মন্দিরটি আমরা দর্শন করে এলাম ওটা একদম রাস্তার ওপরে যেহেতু ছিল, ওইখানে বর্গী আক্রমণে মন্দিরের সমস্ত গয়নাগাটি চুরি যাওয়ার একটা আশঙ্কা ছিল। সেজন্য মন্দিরের পুরোহিতরা এইখানে মায়ের গয়নাগাটি প্রথমে লুক্কায়িত রাখেন, এবং পরবর্তীতে ওনারা এই জায়গাতেই একটি মন্দির প্রতিষ্ঠা করেন। সেই কারণের জন্য এটিকে গুপ্ত মন্দির বলা হয়। ওই জায়গাতে কিরিটেশ্বরী মা আগে ছিলেন। ইনি হচ্ছে মা কিরিটেশ্বরী। এটা হচ্ছে মায়ের সেই কিরিটকণা যেটা পড়েছিল। মা এখানে ছিলেন না, মা ছিলেন ওই জায়গাতে যেখানে মূর্তিটা আছে। ওখানে মায়ের ভোগ, পুজো পার্বণ, সন্ধ্যা আরতি সব ওখানেই হতো। নবাব মুর্শিদ কুলি খাঁর যখন আমল চলছিল, যখন নবাব মুর্শিদ কুলি খাঁ রাজধানী পরিবর্তন করছেন বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে, সেই সময় এখানে যে হিন্দু রাজারা ছিলেন তাদের মধ্যে একটা আতঙ্ক জাগে, ভয় জাগে যে বিধর্মী শাসক
রাজধানী পরিবর্তন করলেন মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সামনেই মায়ের মন্দির, হয়তো যখন তখন বিঘ্ন ঘটাতে পারে বা বিঘ্ন ঘটতে পারে, তাই মাকে লুকিয়ে রাখা প্রয়োজন। আজিমগঞ্জ সিটি স্টেশনের রেলগেট ক্রস করে এখন আমরা যাচ্ছি আজিমগঞ্জের বরানগরে চার বাংলা মন্দির দর্শন করতে। স্টেশনের পাশের বাজারের মধ্যে থেকে রাস্তা। কত পুরানো বাড়িটা, একটা মন্দির একদম ভাগীরথীর পাশে জিয়াগঞ্জে শ্রী শ্রী পঞ্চমুখী শিব মন্দির। এটি একটি একচালা একটাই মন্দির, একদম ভাগীরথী নদীর পাশে। তার পাশ থেকে এখন আমরা যাচ্ছি চার বাংলা মন্দিরের দিকে। আর এই নদীর পাশ থেকে রাস্তা, জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছে। আর এই কিরিটেশ্বরী মন্দির থেকে চার বাংলা মন্দিরের দূরত্ব হলো 10 কিলোমিটার। শিপে করে অনেক ফরেনার্স এসেছেন আজকে সকালে মুর্শিদাবাদের ওই ঘাটে। আর এইখানেও দেখছি একটা ক্রুজ শিপ দাঁড়িয়ে রয়েছে, ভিতরে সমস্ত বন্দোবস্তই রয়েছে। এগুলো কলকাতা থেকেই এসছে, গ্যাঞ্জেস ভয়েজার। আমরা অবশেষে এসে পৌঁছলাম ভাগীরথীর একেবারে তীরে অবস্থিত বিখ্যাত এই চার বাংলা মন্দিরে। আমার ইন্ট্রোডাকশনের ভিডিওটা যদি মনে থাকে তখন দেখেছিলেন ব্যাকগ্রাউন্ডে ছিল একটি মন্দির। সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি, জিয়াগঞ্জের বিখ্যাত চার বাংলা মন্দির। ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ এই চার বাংলা মন্দির মুর্শিদাবাদের জিয়াগঞ্জে একদম ভাগীরথীর পাশে অবস্থিত এবং এই মন্দির প্রতিষ্ঠা করেন নাটোরের রানী ভবানী। এই চার বাংলা মন্দির দর্শন করে বেরোলাম। মন্দিরের মধ্যে যেহেতু সেভাবে ভিডিওগ্রাফি করা যায় না, তাই মন্দিরের মধ্যে আপনাদেরকে কিছু বলতে পারিনি। তবে একটা কথা বলতে পারি, যদি আপনারা ভাগীরথীর পশ্চিম দিকে দর্শন করতে আসেন, মানে দ্বিতীয় দিন মুর্শিদাবাদ ভ্রমণের ট্যুর প্ল্যানটি করেন, তাহলে অতি অবশ্যই এই মন্দিরটিকে আপনাদের লিস্টে রাখবেন। তার কারণ এখানে যে টেরাকোটার অদ্ভুত সুন্দর কারুকার্য আমি দেখলাম, এরকম বিষ্ণুপুরেও আমি দেখিনি। এবং একটি মন্দির, মানে 4টি মন্দির আছে, সেই জন্যই এটিকে চার বাংলা মন্দির বলা হয়। এটা তো মানে বুঝতেই পারছেন। তার মধ্যে একটি মন্দির রয়েছে যেটার গায়ে অদ্ভুত সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, যেখানে রামায়ণের রাম রাবণের যুদ্ধ এবং পৌরাণিক নানান যুদ্ধের কাহিনীকে এত সুন্দরভাবে মানে বর্ণনা করা হয়েছে টেরাকোটার মাধ্যমে, এবং সেগুলো এখনও কিন্তু প্রায় অক্ষত অবস্থাতেই রয়েছে। মন্দিরটি মেনটেন করা হয়েছে খুব সুন্দরভাবে। এবং এই যে 4টি মন্দির, প্রত্যেকটি কিন্তু শিবের মন্দির। আর এই মন্দিরগুলিতে এখন পুজো হয় না, শুধুমাত্র একটি জাস্ট স্মৃতিসৌধ হিসাবে বা হেরিটেজ একটি জায়গা হিসাবেই এটিকে সংরক্ষণ করা হয়েছে। যাই হোক, আমাদের চার বাংলা মন্দির দর্শন কমপ্লিট। এবার এখান থেকে আবার আমরা আমাদের পরের গন্তব্যের দিকে যাত্রা করব। কমপ্লিট হয়ে যাবে। কিরিটেশ্বরী মন্দির থেকে 10 কিলোমিটার দূরে আমরা চলে এসেছিলাম চার বাংলা মন্দিরে। 150 মিটার মতন এগিয়ে এসে এখন আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর একটি একরত্ন মন্দির, ভবানীশ্বর মন্দিরে। 1757 সালে এই অদ্ভুত সুন্দর একটা টেরাকোটার মন্দির এইখানে প্রতিষ্ঠা করা হয় এবং 1755 খ্রিস্টাব্দে রানী ভবানীর কন্যা তারা সুন্দরী এই মন্দির নির্মাণ করেন। মন্দির গাত্রে যে অপূর্ব সুন্দর টেরাকোটার কার্য দেখতে পাওয়া যায়, তাতে পৌরাণিক কাহিনী এবং দেবদেবীর নানান রকম কাহিনী বর্ণিত হয়েছে। আর এই মন্দিরের যে রত্নটি আছে, ওটি যদি আপনি লক্ষ্য করেন দেখবেন পদ্ম ফুলের মতো মাথার যে রত্নটি, এটা কিন্তু একেবারেই নতুন এবং একদম অদ্ভুত। অন্যান্য মন্দিরে এ ধরনের চূড়া আপনারা সচরাচর দেখবেন না। ভবানীশ্বর মন্দির থেকে কয়েক পা এগিয়ে আসলেই রয়েছে রাজরাজেশ্বরী দেবীর মন্দির। এই হলো রাজরাজেশ্বরী দেবীর মন্দিরে ঢোকার মূল প্রবেশ দরজা। মূল মন্দিরের গর্ভগৃহে ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় পাশে একটি প্রতীকী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির দেখে আমরা বেরিয়ে এসেছিলাম। মূল মন্দিরের বাইরে এই মন্দির চত্বরে এই রকম দুটি মন্দিরের ভগ্নাবশেষ রয়েছে। রাজরাজেশ্বরী মন্দির থেকে প্রায় 500 থেকে 700 মিটার মতন এগিয়ে এসে এখন আমরা চলে এসেছি একটি অপূর্ব সুন্দর টেরাকোটার জোড়া মন্দিরে। এই জোড়া মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক এখানে সংরক্ষিত হয়েছে
দারুণ সুন্দর একদম গ্রামের মধ্যে বাগান দিয়ে ঘেরা এই মন্দিরটি কিন্তু দর্শন করতে ভুলবেন না যদি এই দিকটাতে আসেন, মানে জিয়াগঞ্জের মন্দিরগুলোতে যদি আপনি আসেন তাহলে চার বাংলা মন্দির, ভবানেশ্বর মন্দির, রাজরাজেশ্বরী মন্দির এবং তারপরে এই জোড়া মন্দির। এখানে শিবলিঙ্গ রয়েছে আর মন্দির গাত্রেও খুব সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। এই দেখুন দুটো এখানে চালা রয়েছে, এই দুটো মন্দির বা দুটো ঘরই একসাথে একত্রিত হয়ে এখানে জোড়া মন্দির হয়েছে এবং এখানে দুটি মন্দিরেই শিবের পুজো করা হয়। ভেতরে দেখতে পাচ্ছেন অনেকগুলি শিবলিঙ্গ রয়েছে, এই মন্দিরের মধ্যে দেখছি 3টি শিবলিঙ্গ। আর মন্দির গাত্রে যে খিলান রয়েছে সেই খিলানের কাজটা দেখুন এই রকম একদম বিষ্ণুপুরী ঘরানায় তৈরি। দেখুন এই ওই দিকের মন্দিরের যে দরজা তার পাশ থেকে এসে যে মন্দিরটার ওই দরজাটা কিন্তু পাশাপাশি নয়, এদিক দিয়ে ঘুরে আসতে হবে। এখানে অসম্ভব সুন্দর সব কাজ রয়েছে দেওয়ালে, টেরাকোটার পুরো কাজগুলো এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে, কিছু কিছু নষ্ট হয়ে গেছে। একদম বিষ্ণুপুরী ঘরানার। আপনারা যারা আমাদের বিষ্ণুপুরের ভিডিওটা দেখেছেন তারা জানেন বিষ্ণুপুরে এরকম প্রচুর মন্দির রয়েছে। এই দিকটা হচ্ছে সামনের দিক, সামনের দিকের দেওয়ালের কাজটা সব থেকে বেশি। যেখান থেকে আমরা ঢুকলাম তার ঠিক উল্টো দিকে এটা হচ্ছে সামনের দিক, এই রকম কাজ রয়েছে সামনের দিক থেকে। 3টে দরজা রয়েছে এইখান থেকে ঢোকার, কিন্তু এই দিকের দরজাগুলো বন্ধই করা রয়েছে। আর পাশে এখানে দেখুন একদম পুরানো যে আসল মন্দির সেটার ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, তার চূড়াটাও ভেঙে এখানে পড়ে রয়েছে। আর মন্দিরের দেওয়ালের ভাঙা অংশ কিছুটা এখানে আসলে এখনো আপনি দেখতে পারবেন। জোড়বাংলা মন্দিরকে বিদায় জানিয়ে এবার আমরা আজিমগঞ্জ ঘাটে যাবার পথ ধরলাম। এই যাবার পথে হঠাৎ করেই যেন মনে হলো আমরা উত্তর কলকাতার কোনো একটি গলিতে ঢুকে পড়েছি। যাবার পথেই চোখে পড়ল পাথরের অপূর্ব কারুকার্য খচিত এইরকম একটি জৈন মন্দির। বাবা দারুণ তো ঘাটটা। বাবা এখানে ঘাটের পাশে খুব সুন্দর পার্ক মতো করে দেওয়া রয়েছে। সকালবেলা এসেছিলাম শাহানগর খেয়াঘাট ক্রস করে, আর এখন এই আজিমগঞ্জ গোলাঘাট বা ফেরিঘাট থেকে আমরা ফিরবো। এখানেও একই সিস্টেম, দেখুন ওই দুটো নৌকাকে একসাথে কানেক্ট করে এরকম বানানো হয়েছে যে সেখানেই সমস্ত বাইক, টোটো, মানুষ এভাবেই ওনারা নদী পারাপার করেন। এই ঘাটটা অনেক বেশি বড়, অনেক বেশি জমজমাট, বেশ সুন্দর। এইটা আগে সকলে নামবেন, তারপরেই স্বাভাবিকভাবে আমরা উঠব। দারুণ সুন্দর সাজানো গোছানো। আমাদের হাতে যদি সময় থাকতো হয়তো আমরা এখানে আরেকটুখানি সময় কাটাতাম। আমাদের নৌকা জিয়াগঞ্জ ঘাট থেকে ছেড়ে দিল, আর এই নৌকাটা কিন্তু অদ্ভুত সুন্দর লাগছে। তার কারণ এখানে যেমন একদিকে সমস্ত গাড়ি ঘোড়া, টোটো, সাইকেল, বাইক সব কিছু নিয়ে অনেকে দাঁড়িয়ে রয়েছেন, আর নৌকার আর একদিকে এরকম ছাউনি করে দেওয়া রয়েছে দেখুন, যেখানে এরকম বসারও জায়গা করে দেওয়া রয়েছে। এখানে আপনি বসতেও পারবেন, মাথার উপরে এরকম শেড। এখানে বসে বসে এখন নদী ক্রস করছি, সময় খুবই অল্প লাগবে, তবে এটা ভীষণ মজার। কিন্তু এটা দারুণ সুন্দর ব্যবস্থা এই নৌকাগুলোর। আর এই জিয়াগঞ্জ ঘাটে বিকেলবেলা বসতে দারুণ লাগবে। আপনাদের যদি হাতে সময় থাকে বা আপনারা যদি এখানকার কাছাকাছি মানে বাসিন্দা হন তাহলে তো কথাই নেই, এখানে এসে তো ভালোই সময় কাটাতে পারবেন। মুর্শিদাবাদ থেকে যদি কোনো দর্শক দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কিন্তু আমাকে। এই ঘাটটি পেরোতেও আমাদের 40 টাকাই লেগেছিল। জিয়াগঞ্জের ঘাট পেরিয়ে এবার আবার আমরা যাচ্ছি হাজারদুয়ারির দিকে। জিয়াগঞ্জ থেকে হাজারদুয়ারির দিকে যাবার পথে আরও একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছনে,
সঙ্গীতপ্রেমী মানুষদের কাছে সেই মানুষটির গুরুত্ব ঈশ্বরের থেকে কম কিছু নয়। অরিজিৎ সিং, যার সূচনার মানে ইন্ট্রোডাকশনের কোনো প্রয়োজন পড়ে না, সেই অরিজিৎ সিংয়ের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এবং সঙ্গীতপ্রেমী মানুষের কাছে ওনার বাড়িটি যে একটি পীঠস্থান হবে সেটা তো আর আলাদা করে বলার মানে অপেক্ষা রাখে না। খুব ইচ্ছা ছিল যে ওনার বাড়িটা একবার দর্শন করব। তো এই যাবার পথে একদম রাস্তার ওপরেই যেহেতু বাড়ি, সেজন্য এখানে দাঁড়িয়ে একটু আপনাদেরকেও মানে দেখানোর লোভ সামলাতে পারলাম না, দেখিয়ে দিলাম ওনার বাড়িটা আর নিজেও দেখলাম। ভীষণ ভালো লাগছে, খুব ভালো লাগছে। জিয়াগঞ্জ ঘাট থেকে এবার আমরা যাচ্ছি আমাদের আজকের শেষ দর্শনীয় স্থান হাজারদুয়ারি দর্শন করতে। আর এই জিয়াগঞ্জ ঘাট থেকে হাজারদুয়ারির দূরত্ব মাত্র 7.5 কিলোমিটার। বিপদ সিং কলেজ অনেক পুরানো কলেজ না কাকু? প্রচুর পুরানো কলেজ। যাত্রাপথের অনেক জায়গাতেই কাল ভৈরবের পূজার প্রস্তুতি দেখলাম। কাঠগোলা প্যালেসের দরজা ছাড়িয়ে কাঠগোলা প্যালেসের চৌহদ্দি থেকেই এই যে রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই রাস্তা কিন্তু আমাদের গত পর্বের ভিডিওতে আমরা সবটাই দেখিয়েছি। এই রাস্তায় কি কি দেখবেন, কিভাবে দেখবেন, গাড়ি ভাড়া কত পড়বে, সবটাই দেখিয়েছি। এখন সেই জন্য আর এই সমস্ত কিছু ডিটেলে বলছি না। এখন ঝটপট চলে যাব হাজারদুয়ারির কাছে, গিয়ে ওখানে বাকি কথা বলবো। আর কয়েকটা বাকি যে জিনিস আছে খুব জরুরি, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। আজকে এই যে বৃদ্ধ মানুষটির সাথে আমরা যে ঘুরলাম, 73 বছর বয়সে উনি আমাদেরকে এই টোটো চালিয়ে ঘুরে দেখালেন। এবং উনি যে শুধুমাত্র এই কাজটি করেন তা নয়, এই মুর্শিদাবাদে যত ঘোড়ার গাড়ি চলে বেশিরভাগ ঘোড়ার গাড়ির কারিগর হলেন উনি। এই ঘোড়ার গাড়িগুলোকে পুরোপুরিভাবে তৈরি করে সেগুলোকে বিক্রি করেন। বহুদিন ধরে উনি এই কাজ করে আসছেন আর গত 7 বছর ধরে উনি এই টোটো চালানোর কাজ করছেন। অপূর্ব ভালো মানুষ, খুব সুন্দরভাবে ঘুরিয়েছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে কাকু ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও অনেক দিন অনেক মানুষকে ঘোরান। খুব ভালো লাগলো। ঠিক আছে। 25 টাকা দিয়ে টিকিট কেটে আমরা হাজারদুয়ারি চত্বরে প্রবেশ করলাম। আমরা এখন হাজারদুয়ারি চত্বরে প্রবেশ করেছি। এখন ঘড়িতে ওই 3:20 মতন বাজে। সকাল 9টা থেকে আর বিকেল 4:30 পর্যন্ত এই হাজারদুয়ারি প্যালেসে আপনারা আসতে পারবেন। মানে খোলা থাকে 5টা পর্যন্ত, কিন্তু টিকিট কাটতে পারবেন 4:30 অবধি। মুর্শিদাবাদের সবচাইতে জনপ্রিয় এবং ইতিহাস প্রসিদ্ধ এই হাজারদুয়ারি কমপ্লেক্স প্রতি সপ্তাহে শুক্রবার করে বন্ধ থাকে। অতীতে এই হাজারদুয়ারি কমপ্লেক্স বড় কোঠি নামে পরিচিত ছিল। 1837 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন জাহের তত্ত্বাবধানে কর্নেল ডানকান ম্যাকলেয়ার্ড এই হাজারদুয়ারি প্যালেস নির্মাণ করেন। ইতালীয় এবং গ্রিক স্থাপত্যশৈলী অনুকরণে নির্মিত এই হাজারদুয়ারি প্যালেসে রয়েছে সর্বমোট 1000টি দরজা, যার মধ্যে 900টি আসল দরজা এবং 100টি দরজা নকল। আসলে এই নকল দরজাগুলি তৈরি করা হয়েছিল অনুপ্রবেশকারীদেরকে বিভ্রান্ত করে নবাবদের সুরক্ষিত রাখবার জন্য। 3 তলা বিশিষ্ট এই হাজারদুয়ারি প্যালেসের উচ্চতা হলো 80 ফুট, যেখানে রয়েছে 4টি হল, একটি গ্র্যান্ড হল, একটি দরবার হল এবং দেওয়ানি আম ও দেওয়ানি খাস। তৎকালীন সময়ে এই হাজারদুয়ারিতে যারা আসতেন ব্রিটিশ সাহেবরা, আমান দেখেই তাদেরকে আমন্ত্রণ জানানো হতো বা অভিবাদন জানানো হতো। এখানে সবাই ভক্তি এবং শ্রদ্ধা করতে পারে তার ব্যবস্থা করে দেয়। তাহলে আপনারা টাকা করে গাড়িতে করে কি দেখে আসলেন? বাইরে সাইড সিন দেখেছেন তো? সাইড সিন সব কি দেখে আসলেন? টাকা দিত হাজারদুয়ারি প্যালেস চত্বরে হাজারদুয়ারি প্রাসাদ এবং নিজামত ইমামবাড়ার মধ্যবর্তী জায়গায় রয়েছে বাচ্চেওয়ালি তোপ অথবা বাচ্চেওয়ালি কামান। 7657 কিলোগ্রাম ওজনের এই কামানটি দাগার জন্য প্রয়োজন পড়ত 18 কিলোগ্রাম বারুদের। শোনা যায় যে এই কামানটি মাত্র একবারই নিক্ষেপ করা হয়েছিল এবং যখন সেটি করা হয়েছিল এটি প্রায় 10 মাইল ব্যাসার্ধের মধ্যে একটি বিশাল বিস্ফোরক শব্দ তৈরি করে এবং সেই শব্দের তীব্রতা এতখানি ছিল সেই এলাকার বেশিরভাগ গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে এবং সেই কারণেই এই কামানের নামকরণ করা হয় বাচ্চেওয়ালি কামান বা তোপ। এর ঠিক পাশেই রয়েছে নবাব সিরাজদৌল্লার দ্বারা নির্মিত মুর্শিদাবাদের একমাত্র স্থাপত্য
মদিনা মসজিদ, যা নির্মাণ করা হয়েছিল 18 শতকে। শোনা যায় নবাব সিরাজদৌল্লার মা আমিনা বেগম প্রতিজ্ঞা করেছিলেন যে তার ছেলে সিংহাসনে বসবার পর তিনি মক্কা থেকে মাটি এনে এখানে একটি মসজিদ নির্মাণ করবেন, এবং সেই মতো নবাব সিরাজদৌল্লা সিংহাসনে বসার পর মায়ের প্রতিজ্ঞা রাখতে মক্কা থেকে মাটি এনে এখানে নির্মাণ করেন এই মদিনা মসজিদ। প্রত্যেক বছর কেবলমাত্র মহরমের সময়েই এই মসজিদ খোলা হয়, বাকি বছরের সারা সময়ই এই মসজিদ বন্ধ থাকে। মুসলিমদের কাছে এই মসজিদ হজের সমান পবিত্র বলে গণ্য হয়। এই হাজারদুয়ারি প্রাঙ্গণেই রয়েছে একটি ক্লক টাওয়ার বা ঘড়িঘর। খেয়াল করলে দেখা যায় এই ঘড়িটির মুখ ভাগীরথী নদীর দিকেই ঘোরানো রয়েছে। এটা মনে করা হয় যে তৎকালীন সময়ে যারা ভাগীরথী নদী পথে ব্যবসা বাণিজ্য করতে যেতেন তারা যাতে দূর থেকে এই ঘড়ির দ্বারা সময় দেখতে পারেন, সেই কারণেই এটি নির্মাণ করা হয়েছিল। হাজারদুয়ারির একেবারে উল্টো দিকে রয়েছে নিজামত ইমামবাড়া। 1847 খ্রিস্টাব্দে 207 মিটার দীর্ঘ এই বৃহত্তম ইমামবাড়াটি নবাব নাজিম ফেরাদুন জার আমলে 6 লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খাঁর তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল। এই বিশাল ইমামবাড়াটির নির্মাণ কার্য মাত্র 6-7 মাসেই সম্পন্ন হয়েছিল। আয়তাকার বিশাল এই সৌধটি 3টি সম চতুর্ভুজ অংশে বিভক্ত। মধ্যবর্তী অংশটি ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত। এর অভ্যন্তরে চতুর্দিকে রয়েছে বিস্তৃত প্রার্থনা কক্ষ এবং কেন্দ্রস্থলে বর্গাকার উচ্চ ভিত্তির ওপর উত্থিত গম্বুজ সমন্বিত মদিনা। মহরমের সময় 10 দিন এই ইমামবাড়া সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এই যে মসজিদটা আপনারা দেখছেন হাজারদুয়ারি প্যালেসের একদম পাশে ভাগীরথীর তীরে, এটাকে বলে পিলা মসজিদ বা হলদে মসজিদ। দেখতেই পাচ্ছেন মসজিদের গায়ের রংটা হলুদ। 3 মাথার বা 3টি গম্বুজের এই ধরনের মসজিদ কিন্তু এই হাজারদুয়ারির দুদিকেই রয়েছে। ওই দিকে রয়েছে, যেদিক দিয়ে আমরা ঢুকলাম, একটা কালো 3 মাথার মসজিদ, আর এই দিকে মানে ভাগীরথীর দিকে রয়েছে এই হলুদ মসজিদটি। ভাগীরথী নদীর তীরে হাজারদুয়ারি প্রাসাদ কমপ্লেক্সে 1756-57 সাল নাগাদ নবাব সিরাজদৌল্লা এই হলুদ মসজিদটি নির্মাণ করেন। সূর্যাস্তের সময় হাজারদুয়ারি প্রাঙ্গণে দাঁড়িয়ে এই হলুদ মসজিদের পিছনে অপূর্ব সুন্দরভাবে একটি সূর্যাস্ত পরিলক্ষিত হয়। চাইলে আপনারা মুর্শিদাবাদ থেকে সন্ধে 7টা 7-এর লালগোলা শিয়ালদা মেমু ধরে ফিরে আসতেই পারেন, কিন্তু আমাদের হাজারদুয়ারি পরিদর্শন শেষ করতে করতে সন্ধে নেমে এলো, আর পূর্ণিমার রাতে ওয়াসিফ মঞ্জিলের সৌন্দর্য যেন বেশ কিছুটা বেড়ে গিয়েছিল। ভাগীরথীর তীরে বসে এই রাতে নৌকায় মাছ ধরা দেখছিলাম অনেকক্ষণ ধরে। এই পূর্ণিমার জ্যোৎস্না গায়ে মেখে আমাদের আজকের গল্প শেষ করলাম। আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে দেবেন সকলের সাথে, এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরো জায়গার সন্ধান নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।